সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। গত 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের স্বৈর শাসনের পতন ঘটে। এরকম একটি অভূতপূর্ব সময়ে আমরা দেখলাম এবং এতে করে সমগ্র জাতি দেখছে যে ছাত্র জনতার মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে কী করে একটি গণ অভ্যুত্থান সম্ভব। এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এবং তা থেকে কিভাবে মুক্তি হতে পারে এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত জানাই আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, অভ্যুত্থানের পরে বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আলোচনায় চলে যাবো শুরুতেই স্যার আপনার কাছ থেকে। আমরা জানবো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নানা পরিস্থিতি তৈরি হয় এবং সেটাকে সংস্কার করার জন্য ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা দেখছি। এই দেশের একজন নাগরিক হিসেবে আপনার কাছে আসলে কোন বিষয়গুলো মনে হয় সংস্কার আগে বেশি প্রয়োজন? এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানুষের আস্থা ফেরানো। এবং আমরা আসলে কী ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম, এই অভ্যুত্থানের পরবর্তী আমরা যে অবস্থা দেখছি এবং বিশেষ করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান যে অকার্যকর ছিল এবং আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তটা ছিল একটা বন্দনা বন্দোবস্ত, তো সেই বন্দনা বন্দোবস্ত আসলে রাষ্ট্রকে কী অবস্থায় রেখে গেছে সেটা আমরা এই মুহূর্তে টের পাচ্ছি। কারণ এক রকমের অস্থিতিশীলতা, সবাই তার দাবি দাওয়া নিয়ে সামনে আসছেন। এরকম পরিস্থিতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই আস্থা তৈরি করার জন্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নেওয়া। এবং মুশকিলটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া কিংবা এই আস্থা তৈরির জন্য যে অবস্থায় থাকা উচিত ছিল সেটা কিন্তু খুব সহজ হচ্ছে না, বিশেষ করে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তির সংকট এবং পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে, রাজনৈতিক মিনস দলীয় রাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পুরো পুলিশ বাহিনী কিন্তু একটা ভাবমূর্তির সংকটে পড়েছে, যার ফলে এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাটাও খুব সহজ কাজ না। কিন্তু এই কাজটাকেই আসলে সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত। তার সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশেষ করে অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে। আমরা ইউটিউব চ্যানেলগুলো যদি দেখি, ইউটিউবের প্রচুর ভিডিও ক্লিপিং আছে, অনেক আধুনিক মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা। একই সাথে যেটা খুব জরুরি ছিল ওই কাজটাও এখনও করা যায়নি, যারা নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করা, আহত যারা হয়েছেন তাদের তালিকা তৈরি করে চিকিৎসার বন্দোবস্ত করা এবং এছাড়া প্রচুর মানুষ এখনও নিখোঁজ আছেন তার তালিকা তৈরি করা। এই বিষয়গুলোকে আসলে আমার কাছে মনে হয় যে এখনও যত তৎপর হয়ে অ্যাড্রেস করা উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো বোধহয় ওইভাবে এখনও হয়নি। তো আমার এখনকার মনে হচ্ছে যে এই জায়গাগুলোকে এই মুহূর্তে, কারণ ইমিডিয়েট প্রয়োজনটা হচ্ছে রাষ্ট্রের সাথে কিংবা সরকারের সাথে জনগণের যে আস্থার সম্পর্কে চির ধরেছিল সেই সম্পর্কটাকে পুনর্নির্মাণ করা এবং সেই ক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই আস্থার জায়গাটাকে ফিরিয়ে আনা। মাসুদ কামাল, আমি এই যে স্যার বলছিলেন যে পুলিশদের মধ্যে একটা আস্থার জায়গা চলে গিয়েছিল এবং তাদেরকে আবার কর্মে ফিরিয়ে আনা এবং পোশাক পরিবর্তনের একটি বিষয় আমরা শুনতে পাচ্ছি, এই বিষয়টা আসলে কীরকম এবং কতটা জরুরি সেটা সম্পর্কে আপনার কি মত? দেখেন, আমি একটা কথা বলি, এই জিনিসটা হলো কি যে পুলিশের পোশাক পরিবর্তন আপনি করতে পারেন, এতে এই পরিবর্তনের দায়িত্বে যারা পাবেন তাদের কিছু লাভটাভ হবে আর কি। নতুন করে সবার পোশাক বানাইতে হবে, কিনতে হবে, কিনলেই লাভ, বাংলাদেশে কেনাকাটার মধ্যেই লাভ, একটা পার্সেন্টেজ আসবে। কিন্তু পোশাক পরিবর্তনে কি তাদের চরিত্র পরিবর্তন হবে? আমাকে আপনি শার্ট পরে আছি, পাঞ্জাবি পরাই দেন, আমিই থাকবো, এভাবে আমি কথা বলবো। কাজে আমার পোশাক পরালে কিন্তু আমার চরিত্র পরিবর্তন হবে না। আপনি ভাবেন এই পুলিশ বাহিনীটা গত 15 বছর ধরে একটা সিস্টেমে কিন্তু সিজনড হয়েছে। তারা একটা সিস্টেম শয়নে স্বপনে কিন্তু ওই সিস্টেমটাকে তারা কিন্তু টিকে রাখতে চায়। সিস্টেমের মাথায় কি শেখ হাসিনা আছে না কে আছে নাকি রহিমা করিমা কে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তারা একটা পদ্ধতি, একটা মানে সিস্টেম তারা টিকিয়ে রাখছে। ওই সিস্টেমটাকে ওনারা হঠাৎ করে ভুলে যাবেন অথবা ওই সিস্টেমটাকে তারা ঘৃণা করতে শুরু করবেন, এটা আশা করা যায় না। তারা ওতে অভ্যস্ত হয়ে আছে। কিন্তু একটা লোককে, একটা নিরীহ লোককে ধরে তার মুখে ইয়াবার ঢুকায়, তার পকেটে ইয়াবার ঢুকাতে হবে, তারা কিন্তু এটা শিখে গেছে। এবং ঢুকালে পরে স্যার খুশি হয়। স্যার খুশি হয় কেন? কিছু টাকা আসে,
টাকা আসলে স্যার কিছু নেই, আমি কিছু নেই, আবার এই টাকাটা বাসায় গেলে আমার বউ খুশি হয়, কারণ বউ আবার এই বাড়তি টাকাতে কিছু একটা করতে পারে। এই যে একটা খুশির চক্র, এই চক্র থেকে তাকে আপনি নতুন একটা পোশাক পরাই দিলে সে ভালো হয়ে যাবে? হবে না রে ভাই। আপনার কি মনে হয় যে আমি আপনাকে বলি, শুনেন, আস্থা আনা সম্ভব? দেখেন, এটা এমন একটা সরকার, এটা কিন্তু একটা নর্মাল হয় না যে 5 বছর পরে একটা ইলেকশন হলো, ইলেকশনের মাধ্যমে কিছু ম্যান্ডেট আমি দিলাম, সেই ম্যান্ডেট নিয়ে আমি একটা নতুন সরকার গঠন করলাম। এটা কিন্তু তা না। ম্যান্ডেট দিয়ে আসলে হয় কি, আমি মনে করেন 20টা ম্যান্ডেট করলাম, জনগণের কাছে আমি 20টা প্রতিশ্রুতি দিলাম, আমি কিন্তু এই 20টা নিয়েই ভাববো। সেই 20টার মধ্যে আসলে আমি বাস্তবায়ন করবো 2টা, আর 18টার ব্যাপারে খেলে বুলি কপচে যাবে, এই তো হচ্ছে, এই তো হচ্ছে। এইটাই হয় বাংলাদেশে। এই সরকারের ম্যান্ডেটটা কি? এরা কি কোনো ম্যান্ডেট দিয়ে আসছে? না, এরা কোনো ম্যান্ডেট দিয়ে আসে না। তাহলে এরা আসছে কি নিয়ে? এদের উপরে জনগণ কিছু ম্যান্ডেট চাপাই দিছে। জনগণ, প্রত্যেকটা জনগণ এদের কাছে প্রত্যাশা আছে। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন এই সরকারের কাছে আপনি কি প্রত্যাশা, উনি ওনার পরিষ্কার দিল দিয়ে থেকে, পবিত্র দিলের থেকে কিছু শর্ত দেবে যে আমি এগুলি চাই। আমাকে জিজ্ঞাসা করেন, আমিও 10টা বলবো, দেখা যাবে ওনার 10টার সঙ্গে আমার 10টার মিল আছে মাত্র 3টা, আর 7টায় কিন্তু মিল নাই। তাহলে 3টা মিল আছে, আর ওনার 7টা আমার 7টা যোগ করলে 14টা, আর 3টা 17টা। দুইজনে মিলে কিন্তু 17টা দাবি আছে এই গভর্নমেন্টের কাছে। এই গভর্নমেন্টের কাছে 17টা দাবি পূরণ করতে হবে। বড় জটিল অবস্থায় আছে কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু আরামে নাই, বহুত কষ্টে আছে, বহুত পেরেশানির মধ্যে আছে। তো তারা এগুলি কিভাবে হ্যান্ডেল করবে কেউ কিছু বলছে না। এই গভর্নমেন্টে যাদেরকে আমি বলি, এই গভর্নমেন্ট যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ করেছে, বললে এদের এক একজনের সম্পর্কে অনেক কথা বলা যায়। এই লোকগুলো তবে ফেরেশতা না তো, আল্লাহ পাঠায় না কিন্তু এদেরকে। আমাদের এই ভূখণ্ড থেকে আরো উঠে আসছে, কিন্তু এদের সবারই অতীত আছে, এবং অতীতগুলি আমরা কিছু না কিছু জানি, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। কি কারণে বলতেছে না? সবাই ডক্টর ইউনূসের দিকে তাকিয়ে আছে, তাকে ছাড় দিচ্ছে, যেটা আপনি কিছুদিন চালান, আপনি দেখি আমরা আপনাকে ছাড় দিতে চাই, কারণ আমাদের অনেক দাবি। এই দাবিগুলো উনি পূরণ করতে পারবেন, ওনারা পারবেন, ওনাদের মধ্যে সেই নমুনা। ভাই, আনফর্চুনেটলি আমি মাসুদ কামাল দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ওনারা বুঝতেই পারতেছেন না যে ওনারা কোথায় বসে আছেন। একটা ভয়ঙ্কর চাপের মধ্যে ওনারা কিন্তু আছেন, মানুষের প্রত্যাশার একটা পাহাড়। জি, আসলে দীর্ঘদিনের যে স্বৈর শাসনের পরে তাদের প্রতি একটা প্রত্যাশার জায়গা যে তৈরি হয়েছে, সেটা তারা কতটা আমরা আসলে আশা করি যে তারা এটা পারুক। আমি তানজিম স্যার আপনার কাছ থেকে একটু জানবো যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি ধরি, বিগত 1 মাস বা তারও আগে থেকে আমরা এই যে অবস্থা তৈরি হয়েছে, পড়ালেখার এই জায়গাটা এবং ভিসি নিয়োগ, এই সব বিষয় নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে আমরা কবে আসলে এই সমাধানগুলো পাচ্ছি? মাকসুদ কামাল ভাই যেটা বলছেন যে প্রত্যাশার তো শেষ নেই, এবং আমরা যেই অবস্থায় ছিলাম আমাদের প্রত্যাশাগুলো সব চাপা ছিল, এখন প্রত্যাশার অগ্নিস্ফুলন ঘটেছে। এখন এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে করোনা এবং করোনার পরবর্তী, এবং আমরা এক ধরনের রাজনৈতিক যে সংকটের মধ্য দিয়ে গেলাম, তাতে শিক্ষার্থীদের যে শিক্ষা বাস্তবায়ন কিংবা তাদের যে পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার শেষ করতে পারেনি, স্কুলগুলো তাদের পরীক্ষা শেষ করতে পারছে না, এইচএসসি পরীক্ষা আটকে আছে। যার ফলে যেই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এখনকার যে অন্তর্বর্তী সরকার ছিলেন, ওনারা কি লক্ষ্য নিয়ে আসলে কাজ করছেন এবং ওনাদের প্রায়োরিটি এরিয়াগুলো কি, এগুলো আমাদের কাছে কিন্তু এখনো সুস্পষ্ট হয়নি। ওই যে আস্থার কথা বলছিলাম, যে এই আস্থা তৈরি করার জন্য এই জায়গাগুলো স্পষ্টতা দরকার, এবং বিশেষ করে এই যে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না, প্রশাসনগুলো একেবারে নেতৃত্ব শূন্য, এবং এই পর্যায়ে স্কুল কলেজ যেগুলো ঘটছে, বিশ্ববিদ্যালয় যেগুলো ঘটছে, পুরো মাত্রায় মব জাস্টিস। একদল ছুটে যাচ্ছে, গিয়ে একটা হইহুল্লোড়, একটা অ্যানার্কি, তাদের দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু হচ্ছে না। অভিযোগ থাকতে পারে, অনেকের ব্যাপারে অনেক অভিযোগ আসতে পারে, কিন্তু প্রতিষ্ঠানগতভাবে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আসলে এগুলো সমাধান করতে হবে, বিকজ প্রতিষ্ঠানটা সব কিছুর আগে। এখন এই ধরনের যদি মব জাস্টিসের প্রক্রিয়া শুরু হয়, কিংবা এটা যদি একটা অনুশীলন হয়ে দাঁড়ায়, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে কোনো ভালো কিছু নির্দেশনা রাখবে না। যার জন্য এই ব্যাপারেও কিন্তু সুস্পষ্ট নির্দেশনা নাই, এবং ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে তো এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য তাদের একটা পজিশন থাকতে হবে, কিংবা একটা ঘোষণা দিতে হবে যে এগুলা থেকে আপনারা বিরত থাকুন, এগুলোর যে অভিযোগগুলো আছে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। কিন্তু সেরকম কোনো তৎপরতা দেখছে না, উপরন্তু পুরো প্রশাসন নেতৃত্ব শূন্য হয়ে আছে, এবং অনেকে পড়তে যেতে পারছে না, পিএইচডি করতে যাবে, সেমিনারে যাবে,
এইচএসসি পরীক্ষাটার বিষয়ে খুবই একটা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলো এবং কী উপায়ে কীভাবে নেওয়া হলো, কী প্রেক্ষিতে নেওয়া হলো, আমরা খুবই অস্পষ্টতার মধ্যে আছি। এবং এই ধরনের সচিবালয়ে একদল ছাত্রছাত্রী চলে গেল, এই একদল শিক্ষার্থী যে চলে গেল, এরা কি সব শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করে? সবার আকাঙ্ক্ষা কি তারা বয়ে নিয়ে গেছে? বিষয়টা তো তা না। এবং কিসের প্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে আস্থার জায়গাটা এখনো আমরা তৈরি করতে পারছি না। ছাত্রদের পক্ষ থেকে আমরা শুনতে পেয়েছি যে তারা আসলে জোর করেই একরকম ঢুকে যাওয়া হয়েছে সচিবালয়ের মধ্যে। এটা খুব গ্রহণযোগ্য, মানে জোর করে ঢুকে যাওয়া হয়েছে, এটা খুব গ্রহণযোগ্য কথা হলো না তো। মানে জোর করে ঢুকে যাবে কেন? মানে জোরাজোরি করে যদি সবাই সব জায়গায় ঢুকে যাই, তাহলে তো আসলে একটা অ্যানার্কির মধ্যেই আমরা চলে যাচ্ছি। মানুষ যে নতুন বাংলাদেশের কথা বলছে, সেই নতুন বাংলাদেশের তো চিহ্নগুলো রাখতে হবে। সত্যিই এটা একটা নতুন বাংলাদেশ হয়ে উঠছে, কিন্তু এই জোরাজোরির শাসনামলেই তো আমরা দেখে আসছি, জোর করে গুম করা, জোর করে হত্যা করা। এই শক্তির প্রয়োগটা তো আমরা সব জায়গায় দেখে আসছি। এখন আমরা কি এই শক্তির প্রয়োগটাকেই কি আমরা উৎসাহিত করব, নাকি ওখান থেকে আমরা আসলে ভিন্ন বাংলাদেশ দেখতে চাই? এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের মানে বিশেষ করে যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, তারা এই অবস্থানগুলো স্পষ্ট করতে পারছেন না, এবং এইগুলো স্পষ্ট করা খুব জরুরি। নাহলে এই মব জাস্টিসের যে প্রবণতা, এটা সমাজকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং শেষ পর্যন্ত মানে ইন্টারিম গভর্নমেন্টের উপরেই কিন্তু চাপটা তৈরি হবে এবং তাদের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে, মানুষের আস্থা আরও পেছনের দিকে যাবে। এই যে নানা ধরনের আন্দোলনের ফলে আবার জনভোগান্তি তৈরি হচ্ছে এবং আমরা আসলে পুনরাবৃত্তি দেখতে চাই না। পরীক্ষার বাতিলের বিষয়ে যে বিষয়টি তৈরি হয়েছে, সেখানে শুনবো আমরা মাসুদ কামালের কাছ থেকে। বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আলোচনায়। অভ্যুত্থানের পরে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। মাসুদ কামাল, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলাম, এইচএসসি পরীক্ষা বাতিল নিয়ে যে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেই প্রসঙ্গে আপনার কি মন্তব্য? দেখেন, একটা জিনিস আমি বলি, এই সরকার কিন্তু অনন্তকাল থাকার জন্য আসে নাই। কালকে যদি সরকার বলে আমরা অনন্তকাল থাকবো, যতদিন আমাদের জান আছে ততদিন আমরা থাকবো, তাহলে পাবলিক বলে আসলে তোমার জান আমরা কবজ করি। পাবলিক কিন্তু এটা বলবে। অনন্তকাল থাকার ম্যান্ডেট তাদেরকে দেয় নাই। তাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে চলে যেতে হবে। মানে অন্য কোনো সরকারের চেয়ে তাদের সময়সীমা সবচেয়ে কম। আর তারও হচ্ছে একটা ব্যাপার আছে, প্রাকৃতিক একটা ব্যাপারও আছে। এখানে মোটামুটি সবাই বৃদ্ধ। আমি বয়স্ক আলী ইমাম মজুমদার অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ, এমনকি ডক্টর ইউনুস হিমসেলফ, মানবিক যে বয়স থাকে তার মধ্যে শেষ পর্যায়ে ওনারা আছেন। ওনাদের হাতে আল্লাহ বেশিক্ষণ সময় দেয় না, জনগণ আর কি দেবো। কাজে ওনাদের কিন্তু একটু তাড়াহুড়া করতে হবে। কিন্তু এখন তাড়াহুড়া কি, আপনারা যদি সিদ্ধান্ত নিতে যান, এখন যেটা হচ্ছে, আমি একটা সিম্পল উদাহরণ দিই, এই এইচএসসি ফলাফলের সিদ্ধান্ত নেবে বোর্ড নেবে, উনি বলছেন শিক্ষা উপদেষ্টা। তা কালকে আপনারা কি সিদ্ধান্ত দিলেন? এটা কালকে থেকে সিদ্ধান্ত দিলেন, ওটা কি ভাই? এই সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু আপনার ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে নিতে পারবেন না। এই সিদ্ধান্তটা নিতে হবে আপনার জ্ঞান দেয়া। আপনি যদি মিছিল দেখে সিদ্ধান্ত নেন, আপনি যদি না কালকে এটা ভুল হয়েছে আজকে আরেকটা সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্তহীনতা, এই যে দোদুল্যমানতা, এটা কিন্তু প্রমাণ করে যে আপনারা চিন্তা করছেন না যে আপনারা কতদিন থাকবেন। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা থাকতে হবে। হয় কি, সরকারটা ওনারা মনেও করে যে আমাদের এখানে বসে আছে স্টুডেন্টরা, এটা যদি আপনি মনে করেন তাহলে কি হবে, আপনি চালাতে পারবেন না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ধরেন আপনি আপনার একজন গাড়ির ড্রাইভার রাখছেন, ড্রাইভারের বেতন কে দেয়? আপনি তো দেন। ইচ্ছা করলে গাড়িতে উঠাইতেও পারেন, গাড়িতে নামাইতেও পারেন। এখন এই ড্রাইভার এখানে আপনি যাবেন, আপনি যদি প্রতি মুহূর্তে বলেন এই ব্রেক করো, এই এত স্পিড দিলা কেন, এই ডানে যাও, এই বামে যাও, এইটাকে ওভারটেক করলা কেন, আপনি তো করেন না। 10 মিনিট পরে ড্রাইভার ওই মোড়ের মধ্যে আপনার গাড়িটা থামাইয়া আপনার চাবিটা দিয়ে যাবো, ভাই আপনি গাড়ি আমি চালাবো না। তো যদিও বা সে চালায়, সে সবসময় পাজল থাকবে। এখানে হয়েছে কি, এরা মনে করে যে এদেরকে উঠাইছে ছাত্ররা, অতএব ওই যে 10টা ছাত্র একসঙ্গে আসে, যদি ছোট্ট একটা মিছিল আসে, এরা পাজল হয়ে যায়। আপনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, কিন্তু আপনাকে দেশ চালাতে হবে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে যে আমি বসে গেছি, যে আমাকে বসাইছে এবং তার ইচ্ছায় আমাকে পূরণ করতে হবে এইভাবে না, এটা না, এটা জনগণ না। সারা দেশের জনগণ আপনাকে বসায় নাই কিন্তু। যদি আমার সিদ্ধান্ত, যেমন আমি এই ঘটনাটা বললাম, তো শিক্ষা উপদেষ্টার এই ঘটনাটা কেবলমাত্র হয়েছে এই কারণে, ওনার বয়সজনিত সমস্যার কারণে। উনি বয়স্ক মানুষ, উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কি করব। গতকালকে বলছে পরীক্ষা বাতিল, আজকে বলতেছে সিদ্ধান্ত নেবে বোর্ড।
তাহলে এই কথা আপনি কালকে বললেন না কেন? কালকে বলতেন। দোদুল্যমান পরিস্থিতিতে আসলে এটা ঠিক না, মানে স্ট্রং হতে হবে। আপনি ডিসিশন নেওয়ার সময় আপনি 2 মিনিট চিন্তা করেন, অসুবিধা নাই, কিন্তু যেটা সিদ্ধান্ত নেবেন তো নেবেন, কারণ আপনি ভেবে নেবেন যে সিদ্ধান্তটা আমার নেওয়া উচিত। আপনি আপনার মধ্যে সে ভাবনার সক্ষমতা আছে বলেই কিন্তু আপনাকে ওখানে বসানো হয়েছে। এটা কিন্তু কোনো লটারি প্রাপ্তি না, কিন্তু আমার ভাবখানে এরকম মনে হচ্ছে। কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে এবং সময় ক্ষেপণ করা যাবে না। মানুষের অনেক প্রত্যাশা আছে, অনেক বড়, এগুলো তো ডেইলি ওয়ার্ক। এই যে পরীক্ষা হবে কি না হবে, এগুলো তো রুটিন ওয়ার্ক। আপনাকে তো নীতিগত সিদ্ধান্ত আসতে হবে, আপনাকে তো নীতিগত পরিবর্তন করতে হবে। আপনার সংবিধানের কি করবেন, আপনার নির্বাচন ব্যবস্থার কি করবেন, মানবাধিকারের কি করবেন, এগুলো তো আপনার নীতিগত সিদ্ধান্ত, কিন্তু অনেক বড় ডিসিশন। সেগুলি করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে। জি, একদমই তাই। আমি আবারও স্যারের কাছে একটু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসতে চাই। গত 10 আগস্ট 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শিক্ষক নেটওয়ার্ক উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আপনি বলেছেন যে স্বৈরাচারকে জাদুঘরে পাঠাতে হবে। আসলে আপনার এই শিক্ষক কার্যক্রম নেটওয়ার্কের উদ্দেশ্য এবং এই বিষয়ে আমরা একটু জানতে চাইছি। মূল বিষয় হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আছে তার একটা লম্বা লিগেসি আছে। শুধুমাত্র এই আন্দোলনকে ঘিরেই যে আমরা কাজ করেছি বিষয়টা তেমন না। আমরা সবসময় কাজ করছি এবং বেশ 2010, 11 এবং ইভেন 2007-08-ও যদি আমরা চিন্তা করি, তবে এটার মূল ইয়েটা হচ্ছে 2010-11 আমরা যদি ভুল না করি, তখন আমরা পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক নামে শুরু করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি এমন যে সেখানে মত প্রকাশের স্বাধীনতাটা খুবই সংকুচিত ছিল এবং সেই ক্ষেত্রে আমাদের শিক্ষকদের আমাদের এই পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কে সংশ্লিষ্ট হওয়ার সংখ্যাগতভাবে খুব একটা বেশি ছিল না, যার ফলে আমাদের এবং এই যে মানে আমাদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা কিন্তু শুধু পাবলিক ইউনিভার্সিটি না, শেষ পর্যন্ত এটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ অন্যান্য আইনগত বেশ কিছু বিষয় আমরা দেখেছি, যার ফলে আমরা এটার বিস্তৃতিটা বাড়ানোর জন্য, গণ্ডিটা বাড়ানোর জন্য আমরা তখন পাবলিক ইউনিভার্সিটি থেকে আমরা ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক, এবং আমরা মূলত আমরা নিজেরা মানে রাষ্ট্র সংস্কার কিংবা আমাদের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই শিক্ষক নেটওয়ার্কের পক্ষে কাজ করে থাকি। এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিটা দেখছিলাম 2014 সালের পর থেকে নিপীড়নের মাত্রা বাড়ছিল এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকেরাও যারা মানে ওই যে বন্দনা ব্যবস্থার মধ্যে নেই, তারা বিভিন্নভাবে নিপীড়িত নিগৃহীত হচ্ছিল সরকার এবং রাষ্ট্র দ্বারা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যারা নিপীড়িত নিগৃহীত হচ্ছিল, তারা কিন্তু আমরা সময় সময় সবসময় শিক্ষার্থীদের পাশেও ছিলাম, শিক্ষকদের পাশেও ছিলাম। এরকম অনেক উদাহরণ আমাদের আছে। এবং 2018 কিংবা 2013 কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল, তখনও যখন স্টুডেন্টরা নিপীড়িত হয়েছে আমরা কিন্তু তাদের পাশে ছিলাম, যার ফলে আমাদের কিন্তু একটা লম্বা লিগেসি আছে এবং এই কাজটাই আমরা করি। এবং আমাদের গবেষণা, ক্লাসরুমের পাঠদান, এবং ক্লাসরুমে যেহেতু আমরা পাঠদান করি, শিক্ষার্থীরা যখন বিপদগ্রস্ত হয় তখন যদি তাদের পাশে না দাঁড়াই, তখন ক্লাসরুমে ক্লাস নেওয়াটা কিন্তু আমি নৈতিকভাবে খুব দুর্বল থাকি। তো অন্তত নৈতিকভাবে যেন দুর্বল না থাকি, সেটার জন্য কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা, এবং শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছেন, এই বোধটা আমাদের এই শিক্ষক নেটওয়ার্কের মাঝে সবার মাঝে আছে। এবং আমরা এই জন্যই আমরা মনে করছি, যেহেতু আমরা এই কাজগুলো অনেক দিন ধরে করে আসছি এবং আমরা বেশ কিছু কনভেনশনও করেছি, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির কী ধরনের সংস্কার কিংবা কী ধরনের পরিবর্তন প্রয়োজন, যে পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা দেখতে চাই, এগুলো নিয়ে কিন্তু আমরা গত 10 বছর ধরেই কাজ করছি। এখন যেহেতু আমাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়েছে সার্বিক পরিবর্তনের মধ্য দিয়ে, সেজন্যই কিন্তু আমরা এই সামাজিক বিজ্ঞান অনুষদে আমরা এই আয়োজনটা করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে আমরা বেশ কিছু প্রস্তাব রেখেছি এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারাও তাদের প্রস্তাবগুলো দিয়েছেন। তো এগুলার সম্মিলন আমরা ঘটিয়ে আমরা পরিপূর্ণ একটা রূপরেখা নিয়ে আসবো যে কী ধরনের পরিবর্তন আসলে। আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা ছাত্র, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি, তার সেক্ষেত্রে তাদেরকে গাইড করার জন্য আপনাদের কোনো কার্যক্রম রয়েছে কিনা? মানে আমাদের শিক্ষক নেটওয়ার্ক তো সবসময় যারা নিপীড়িত মানুষের পক্ষে থাকেন, বঞ্চনার বিপক্ষে থাকেন, সবসময় তো আমরা আমাদের কথাগুলো বলি, নট নেসেসারিলি যেটা খুব আনুষ্ঠানিক
গাইড করাটা সামগ্রিকভাবে আমরা করি। তো সেই ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, তারা যদি মনে করেন আমাদের কাজগুলো কিংবা আমরা যে আলোচনাগুলো করি সময় সময় সেটা তাদেরকে অনুপ্রাণিত করবে কিংবা সেগুলোকে ধারণ করতে পারলে বাংলাদেশটা আরও সুন্দর হবে, আমাদের তরফ থেকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু নট নেসেসারিলি এটা কোনো মানে খুব প্রাতিষ্ঠানিক কোনো সম্পর্কের মধ্যে দিয়ে এটা ঘটে। সেরকমই করি যে আপনাদের মতো শিক্ষক যারা আছেন, অভিভাবক তুল্য, তাদের অনুপ্রেরণা নিয়ে আসলে তারা যদি ভালোটাকে গ্রহণ করে তাহলে আমার মনে হয় মঙ্গল সব দিক থেকে। বিরতিতে যাচ্ছি আবারও, দর্শক আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। আমরা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কথা বলছিলাম। আসলে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা সবসময় দেখেছি দলীয় হতে। সেই বিষয়টি নিয়ে আমি মুস্তফা আপনার কাছ থেকে একটু শুনবো। মাসুদ কামাল, গণমাধ্যম জিনিসটা হচ্ছে কি, আমাদের গণমাধ্যম হলো একটা চরিত্রহীন গণমাধ্যম। চরিত্রহীন বুঝেন? যার কোনো চরিত্র নাই, যে পাওয়ারফুল তার লগে আছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আজকে 21শে আগস্ট, আজকে থেকে 20 বছর আগে এই দেশে একটা 21শে আগস্ট এসেছিল। সেদিন কি হয়েছিল? 24 জন লোক একটা জনসভায় নিহত হয়েছিল, আরও কয়েকশো লোক আহত হয়েছিল। কেন? সেই জনসভার মধ্যে 1050 লোক এক জায়গায় দাঁড়াইছিল, বসেছিল। সেখানে পর 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 অনেকগুলি গ্রেনেড ফেলা হয়েছে। পৃথিবীর কোথাও এই দৃশ্য দ্বিতীয়টা আপনি পাবেন না। সেই ঘটনা নিয়ে 1 বছর আগে থেকে গত 15 বছর ধরে প্রতিদিন আমাদের গণমাধ্যমগুলোটাকে কিভাবে প্রচার করতো। শেখ হাসিনা চলে গেছে, ধরলাম শেখ হাসিনা একটা মহা খারাপ লোক, স্বৈরাচার, অমুক তমুক, সব ঠিক, এটা ধরা লাগবো না, এটাই সত্য। এই মহিলা বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে, হয়েছে তো। এতে কি 21শে আগস্ট ঘটনাটা মিথ্যা হয়ে গেছে? এতে কি 21শে আগস্টে নিহত 24 জন জীবিত হয়ে গেছে? এতে কি প্রমাণিত হয়েছে 21শে আগস্ট ওখানে কোনো গ্রেনেড ওখানে পড়ে নাই? এতে কি প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওখানে তার ভ্যান্ডি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল? এতে কি ওইটা প্রমাণ হয়? হয় না। তাহলে গত বছর পর্যন্ত প্রত্যেকটা মিডিয়া এটা প্রচার করেছে, প্রত্যেকটা টেলিভিশন ব্ল্যাক দিছে। কি কারণে দিছে? শোক প্রকাশ। কি কারণে দিছে? হলো এই কারণে ওই মহিলাকে ভয় পেয়ে দিছে। ধরে এলাম হাইপোথেটিক্যালি ওই মহিলাকে ভয় পেয়ে দিছে, ধরলাম। আজকে দিচ্ছে না কেন? আজকে দেখেন আপনি কোথাও নাই। আজকে দিচ্ছে না কেন? আজকে দিচ্ছে না, এটার পিছনে কি আরেকটা ভয় আছে? হ্যাঁ, আরেকটা ভয় আছে। কি ভয়? তারা ভাবছে যে বোধহয় আগামীতে বিএনপি আসবে, এখন যদি আমি দেই তাহলে আমি বিএনপির রসাতলে পড়ে যাব। ভাই, সাংবাদিকতা বলেন অথবা মিডিয়া বলেন, গণমাধ্যম বলেন, এদের কাজটা কি? ভয় পেয়ে সে অনুযায়ী কাজ করা, না যা ঘটনা ঘটেছে সে অনুযায়ী কাজ করা? তো কোনোটাই না। তার মানে এই লোকগুলি হলো, এই সাংবাদিকরা হলো, এই মিডিয়াগুলো যারা চালায়, গণমাধ্যম যারা চালায়, এই গণমাধ্যমগুলি যারা মালিক, এরা সবাই বেসিক্যালি চরিত্রহীন লোক। এরা ধান্দার খুঁজে আছে যে আমার আগামীতে সম্ভাব্য ধান্দা বিএনপি, অতএব বিএনপি যেভাবে চায় আমি সেভাবে করব। এইটার মাধ্যমে তারা আলটিমেটলি কিন্তু বিএনপিকে বিপদে ফেলাইছে। কি ফেলাইছে এটাও বলি, শেষ করে দিচ্ছি আমি 1 মিনিটের মধ্যে। বিএনপি কি বিপদে ফেলাইছে? তাহলে বিএনপিকে খুশি করতে চাচ্ছে কেন? বিএনপিকে বলছে আমি 21শে আগস্টের মামলার এই ঘটনা কোনো বিচার করবো না। বিএনপি কি বলছে 21শে আগস্ট কেউ মারা যায় নাই? বিএনপি কি বলেছে ওটা কোনো শোকের বিষয় না? বলছে একবারও? বলে নাই। কিন্তু ওরা কেন করছে? ওরা এটা করার মাধ্যমে প্রমাণ করছে যে ঘটনা ঘটেছে 21শে আগস্ট ওটা আসলে বিএনপি করিয়েছে। অতএব আমি যদি শোক দেখাই তাহলে বিএনপি মাইন্ড করতে পারে। তারা কিন্তু আলটিমেটলি বিএনপিকে ওর জন্য দায়ী করতেছে। এইটুকু বোঝার ক্ষমতাও আমাদের এই গণমাধ্যমের নাই। এটা হলো ট্র্যাজেডি। মানে এরা চরিত্র হারাতে হারাতে এতটাই হারাইছে, আসলে বুঝতে পারে না যে কোন দিকে যাবে। এদের নিজস্ব কোনো পেশাদারিত্ব নাই, মিনিমাম পেশাদারিত্ব নাই। এই যে আমাদের মিথ্যার উপর দাঁড়িয়ে গণমাধ্যম বলি, আবার যেখান থেকে বলি রাষ্ট্র দাঁড়িয়ে আছে, তো এই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে প্রসঙ্গে স্যার আপনার কি মন্তব্য? এটা মানে মাসুদ কামাল ভাই যেটা বললেন, এরপরে তো নতুন কিছু আসলে যুক্ত করার কিছু নাই। মূল বিষয় হচ্ছে যে যেটা বলেছেন যে গণমাধ্যমের যে মালিকানা, সেই মালিকানা যারা মালিক হন, কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে, বেশিরভাগই কিন্তু অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন কিংবা কালো টাকা সাদা করার জন্য গণমাধ্যম খোলেন এবং নিজেদের প্রচারণা, যার ফলে তার কিছু স্টেক থাকে এবং ওনার শক্তির সাথে থাকা ছাড়া উপায় থাকে না। এখন এই ব্যবস্থা থেকে আমরা কিভাবে বের হব, সেই জন্য গণমাধ্যমের এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য
এরকম একটা কমিশন হতে পারে, যে কমিশনের মধ্য দিয়ে আমরা এই গণমাধ্যমের এই স্বাধীন সত্তা নিশ্চিত করার জন্য একইভাবে যেহেতু সংস্কারের কথা আসছে, একটা রূপরেখা আসতে পারে, যে রূপরেখার উপর ভিত্তি করে গণমাধ্যমগুলো কাজ করে, এবং বিশেষ করে মালিকানা কিংবা মালিকের যে আধিপত্য কিংবা তার স্বার্থ, সেটা থেকে বিযুক্ত করা গণমাধ্যমকে, এবং সেটা করা যায় কিভাবে সেটাও আলোচনার বিষয়, ব্রেন স্টর্মিংয়ের বিষয়। এবং এরকম একটা যদি কমিশন করা যায়, যারা অভিজ্ঞ মানুষ আছেন, ভালো মানুষ আছেন, তাদেরকে নিয়ে ওনারা একটা রূপরেখা দিতে পারেন, যার উপর ভিত্তি করে ভবিষ্যতে গণমাধ্যমগুলো দাঁড়াতে পারে। এক সময় যেটা আমরা দেখেছি ধামাচাপা পড়ে আছে, সেটা আবার নতুন করে সামনে আসছে। আমরা সাগররুনির কথা যদি বলি, সেই প্রসঙ্গটা নিয়ে আপনার কি বলার? এটা খুবই ভয়াবহ, এবং আপনি দেখবেন যে এরকম কিছু বেশ, যেমন আমরা নারায়ণগঞ্জের তৌকিরের ঘটনা জানি, ঠিক একইভাবে তনু হত্যা, তারপর এই যে আরেকটা খুব আলোচিত বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষে যার সাথে সংযুক্তি আছে। এখন এগুলো যখন মামলাগুলো যখন সুরা হয় না এবং দিনের পর দিন তারিখ পরে কিন্তু কোনো চার্জশিট জমা পড়ে না, তখন বুঝতে হবে সরকার কিংবা রাষ্ট্রের কোনো না কোনো দায় আছে, কিংবা কোনো না কোনোভাবে যুক্ত আছে এই ঘটনার সাথে। এখন যেহেতু নতুন সরকার এসেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যকে অ্যাড্রেস করা, এবং এটাও তো ক্ষমতাসীনদের যে শক্তি, সেই শক্তির কারণে তো এই বৈষম্যটা তৈরি হয়, যার মধ্য দিয়ে এইসব হত্যাকাণ্ডের কোনো সুরা হয় না। তো ওই যেহেতু বৈষম্য বিরোধিতা কিংবা বৈষম্যকে নিরসন করার একটা স্লোগান এই বর্তমান সরকারের মধ্যে, সেই ক্ষেত্রে এই ইস্যুটাকে জরুরি ভিত্তিতেই অ্যাড্রেস করা, এবং এই যে ইনভেস্টিগেশন চলছিল সেটাকে মনে হয় যারা দায়িত্বে ছিলেন তাদের পরিবর্তন করে যারা সঠিকভাবে কাজ করবেন এরকম মানুষকে নির্বাচন করে এই দায়িত্বটা আবারও দেয়া, এবং এটাকে পুনরায় তদন্ত করে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই মামলাটা সমাধান করা। জি, মাসুদ কামাল, এই যে সাগররুনির বা এই ধরনের আরো যে হত্যা মামলাগুলি আছে, সেগুলি আদৌ কি হবে কিনা, আদৌ এর সুরাহা হবে কিনা, সেই বিষয়ে সুরাহা হবে কিনা এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটা আসলে বলা বড় কঠিন। একটা মামলা শতাধিকবার তার খালি তদন্ত পিছাইছে। দেখেন মামলাটা কী হয়েছে, দুইটা লোক নিহত হয়েছে নিজের ঘরে, নিজের পাশের ঘরে, তাদের ছোট বাচ্চারা ছিল। সেই মামলাটার আজকে এত বছর হয়ে গেল, তদন্তই করতে পারে না কেউ। তদন্ত আবার কেমনি করে না, তদন্ত আবার কীভাবে শেষ হয় না, বিচার না হতে পারতো। পুলিশ তদন্ত করে বলবে যে আমি কিছু পাই নাই, এটা বলো। পুলিশ থেকে অমুক জায়গায় থেকে র্যাব শেষে র্যাব বলুক আমরা পাই নাই কিছু, বলুক। র্যাব কি তদন্তের জন্য খুব ভালো প্রতিষ্ঠান? এ পর্যন্ত র্যাব কি অনেক ভালো ভালো তদন্ত করছে কোনো ইতিহাস আছে? নাই, কেউ তো করে নাই, কেউ তদন্তই করতে পারে না। মুখস্থ কথা, অমুক দিন তদন্ত জমা দেওয়া, পরবর্তী ডেট যাই বলে যে এখন পারলাম, আরও সময় লাগবে। আদালত আবার মহানন্দে হাসি মুখে আবার সময় বাড়ায় দেয়। এইভাবেই চলছে। এত বছর ধরে তদন্ত হচ্ছে না, তো এখন কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এই দেশে গত 15 বছরে এক মহিলার ইশারায় সব চলছে। ওই মহিলা বলছে তদন্ত হবে না, হবে না। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তদন্ত হওয়া উচিতই না, তদন্ত হচ্ছিল ওরা। এখন যদি আবার আরেকজন কেউ এসে বলে তদন্ত এখনই হয় দাও, তাহলে হয়তো হয় দিবে। কিন্তু আমার কথাটা হলো কি, সুবিচারটা আমরা পাবো কিনা। এত বছর পরে যারা তদন্ত করে নাই, ওই মহিলার আদেশে, ওই মহিলার ইচ্ছাকে বাস্তবায়ন দিতে, যে তারা কি ওই একটা হত্যাকাণ্ড যখন ঘটে, ওখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস, অনেকগুলি নমুনা থাকে, অনেকগুলি আলামত থাকে, তারা কি আলামতগুলি নষ্ট করে নাই? তাও তো করেছে। কারণ যারা তদন্ত করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তো তারা তো আলামত ঠিক রাখবে না, তাহলে তারপরে এটা কঠিন হয়ে যাবে। এখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আবার বলা যায় না, সহজও হতে পারে। কারণ যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে যখন বলে, তারা হয়তো ভাববে ঠিক আছে, এদের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য আমি একটা, আমার এখন বস বলছে এই তদন্ত করো, সে তাকায় বসের মুখের দিকে, যে বস কার দিকে খুব কঠিন করে তাকাচ্ছে। আচ্ছা, ওই লোকটাকে বস অপছন্দ করে, দেও তার নাম ঢুকাইয়া দিলাম, ঢুকাইয়া। আমি তো প্রথমে শুরুতে যে কথাটা বলেছিলাম ভাই, সেটা হলো যে ওই ফরম্যাট দিয়া, স্বৈরাচারের ফরম্যাট দিয়া আপনি একটা বিপ্লবী সরকার চালাতে পারবেন না। এখন কি হচ্ছে, নিউ মার্কেটে খুন হয়েছে অপর আসামি শেখ রেহানা, আপনি প্রমাণ করতে পারবেন? আসামিকে জয় পুতুল প্রমাণ করতে পারবেন? এই মামলাগুলি করাই হয়
যে তাদেরকে জাস্ট খালি হয়রানি করার জন্য। ভাই আমাদেরকে হয়রানি করার ইচ্ছা? আমরা কি বলছি তোমরা শেখ হাসিনাকে হয়রানি করো? আমরা বলছি শেখ হাসিনাকে বিচার করো। আমরা তো হয়রানি চাই না, বিচার চাই। তো বিচারটা করেন, হয়রানি করেছেন কেন? হয়রানি যখন করবেন তখন এক পর্যায়ে প্রমাণ হয়ে যাবে যে ওর সঙ্গে আপনার কোনো পার্থক্য নাই। এটা কে প্রমাণ করে দিল? এই পুলিশ বাহিনী প্রমাণ করে দিল। যে পুলিশ বাহিনী একদিন ওনাদের সঙ্গে ছিলেন, ওই ফরম্যাটে ওই ফর্মুলায় সে কিন্তু সবকিছু ওই একই রেসিপিতে হইতেছে। ভাই যে রেসিপিতে মানে মিলাদ পড়ান সেই রেসিপিতে বিয়ে বাড়ি খাওয়া হবে না। জি, আবারও বিরতি নিয়ে আসছি দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার 7 দিনের আজকের আলোচনায়। আমরা যে পর্যায়ে ছিলাম, তানজিম স্যার আপনার কাছ থেকে শুনবো যে এই যে ব্রিটেনে যাবার অনুমতি না পেয়ে শেখ হাসিনাকে এখনও ভারতে অবস্থান করতে হচ্ছে এবং তার নামে প্রতিদিনই আমরা দেখছি কোনো না কোনো মামলা হচ্ছে, সেক্ষেত্রে দেশে ফিরিয়ে এনে তাকে মামলার আওতায় এনে শাস্তির ব্যবস্থার যে বিষয় আওতায় নিয়ে আসা সম্ভব হবে কিনা? মানে সম্ভব তো হবেই, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা তো অসম্ভব কিছু না। যেহেতু ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি, যেটাকে ইংরেজিতে আমরা এক্সট্রাডিশন ট্রিটি বলি, সেই ট্রিটি কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু উনি অভিযুক্ত, ওনার বিরুদ্ধে খুনের মামলা আমরা দেখছি, তো যার ফলে বাংলাদেশ সেই এক্সট্রাডিশন ট্রিটির আওতায় অনুরোধ করতে পারে। কিন্তু এটা আবার মনে রাখতে হবে, এক্সট্রাডিশন থাকলেই, ট্রিটি থাকলেই শুধু হবে না, এটা কিন্তু রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে। মানে যেহেতু ভারত বাংলাদেশের যদি আমরা সম্পর্ক দেখি, কিংবা ভারতের সাথে তার যে রাজনৈতিক যে প্রভাব, সেটাও যদি বিবেচনা নেই, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তার সদিচ্ছা, যেটাকে আমরা পলিটিক্যাল উইল বলি। এখন এই পলিটিক্যাল উইলটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমাদের একটা বাধ্যকতা আছে এই এক্সট্রাডিশন ট্রিটির আওতায়, যার জন্য রাজনৈতিকভাবে সেই সদিচ্ছাটা যদি না থাকে, তাহলে ফিরিয়ে আনাটা খুব যে সহজ হবে তা না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেই মামলাগুলো একের পর এক মামলা দিচ্ছি, কিন্তু এটা তো একটা সুনির্দিষ্ট উপায়ে কাজগুলো করা দরকার। বিশেষ করে যেই ধরনের ঘটনা ঘটেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, শত শত মানুষ নিহত হয়েছেন, অনেক মানুষ, বড় সংখ্যক মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা অন্ধত্ব বরণ করেছে। এগুলো আমরা যদি রোম স্ট্যাটিউটের আর্টিকেল 7 দেখি, ওখানে খুব সুন্দর বর্ণনা আছে, যেটাকে আমরা বলি মানবতা বিরোধী অপরাধ। তার মানে এই মানবতা বিরোধী অপরাধের আওতায় কিন্তু আমরা এই অভিযোগগুলোকে আনতে পারি, এবং সেই জন্য একটা সুবিন্যস্ত পরিকল্পনা দরকার। এখন আমরা যে বিচ্ছিন্নভাবে মামলার পর মামলা করে যাচ্ছি, সেটা চাইতে বরং একটা তদন্তের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ থেকে, সরকার পক্ষ থেকে, বিশেষ করে এই মানবতা বিরোধী অপরাধকে সামনে রেখে এই বিষয়গুলোকে বিবেচনা করে আসলে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় আমরা অনুরোধ করতে পারি ফেরত চাওয়া। জি, মাসুদ কামাল, আমরা এই যে দেখছি যে আমাদের আন্দোলনের প্রভাবটা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়ছে এবং পাকিস্তানের স্লোগান মুখরিত হচ্ছে, বাংলাদেশের সেই স্লোগানগুলোকেই যদি ধরি, তো এই প্রসঙ্গে আপনি কি বিষয়টাকে কিভাবে দেখতে চান আপনি? না, যে কোনো একটা সফল ঘটনা ঘটলে তার তো উদাহরণ হিসেবে বিভিন্ন দেশ গ্রহণই করে। উদাহরণ হিসেবে ন্যায়িকাও নিলে তাদের মধ্যে একজন উদ্দীপনা তৈরি হয়, কাজেই তারা তো নিবে। আমাদের এটা তো আমাদের যতগুলি সাফল্যের ঘটনা আছে আমাদের এই জাতির, এই দেশের, তার মধ্যে তো অবশ্যই এই অগাস্ট বিপ্লব, যেটা এটাকে আমি তো সামনের দিকে রাখতেই পারি, কাজে সেই হিসেবে এটাকে তার উদাহরণ হিসেবে নিবে। আবার ভারতে যেটা হচ্ছে, পাকিস্তান এটাকে কীভাবে নিল না নিল এটা আমাদের জন্য খুব একটা যায় আসে না, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্ব অনেক বেশি। ভারত আমাদের একমাত্র প্রতিবেশী দেশ, খুব কঠিন, ক্লোজ আর কি। তো ওনারা এটা কীভাবে নিচ্ছেন? ওনারা কিন্তু শুরুর দিকে একটু বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছিলেন যে আমাদের এখানে অনেক কিছু সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে। পরে ধীরে ধীরে তাদেরও ভুল ভাঙছে এবং তাদেরও মিডিয়ার অনেকে বলছে, বিবিসি থেকেও বলা হয়েছে এগুলো আসলে ঠিক না। তো যে কারণে এখন আর ওই সমস্যাটা নেই। এখন যে কথাটা আপনি একটু ওনাকে বলেন, সেটা নিয়েও আমি একটু বলি, যদিও ওই প্রশ্নটা আপনি আমাকে করেন নাই, তারপরে আমি বলি যে ওনাকে দেশে ফিরে আনে বিচারের মুখোমুখি করা যাবে কি না যাবে, এর প্রথম বিষয়টা নির্ভর করছে আমাদের সরকার ওনাকে আনতে চায় কি চায় না। 1 নম্বর শর্ত, আমরা চাই কি না। যদি আমরা চাই, তাহলে আমার ধারণা ভারত দিয়ে দেবে। ভারতের কোনো প্রয়োজন নেই ওনাকে রেখে দেওয়ার। কারণ শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, যে ব্যক্তিতে ভালোবাসা আর রাষ্ট্রের ভালোবাসা কিন্তু এক না, এক ফরম্যাটে হয় না। হ্যাঁ, তো রাষ্ট্র তারা কিন্তু বাংলাদেশকে তাদের প্রতিবেশী হিসেবে, ক্লোজ প্রতিবেশী, ভালো প্রতিবেশী এবং ভালো সম্পর্ক তারা রাখতে চাইবে। যদি আমাদের রাষ্ট্র চায়
যে আমরা আমার দেশের একজন নাগরিক, তোমার এখানে আছে, ওনার এখানে কিছু অপরাধ আছে, এবং সেই অপরাধগুলি বিচারের জন্য, সুবিচারের জন্য অথবা তাকে সাজার মুখোমুখি করার জন্য তাকে আমাদের দরকার, আমি নিশ্চিত ভারত দিয়ে দেবে। ভারতের কোনো সমস্যা হবে না দিতে, কারণ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের এককভাবে কোনো নাগরিকের সঙ্গে সম্পর্ক রেখে তারা একটা দেশকে, একটা জাতিকে তাদের প্রতি বিরূপ মনোভাবাপন্ন করে তুলবে, আমার মনে হয় না যে ভারত এত মাথা মোটা দেশ, এটা আমার মনে হয় না। জি, আমরা একটু এই যে দেখতে পাচ্ছি টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আমাদের বাংলাদেশে নানা স্থানে বন্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা যতটা না প্রাকৃতিক ততটা রাজনৈতিক। এই প্রসঙ্গে স্যার আপনার কি মন্তব্য? হ্যাঁ, মানে এই প্রসঙ্গ তো সবসময় আসে, বিশেষ করে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের বাঁধ খুলে দেওয়ার প্রসঙ্গটা আসে। কিন্তু আবার এটাও ঠিক যে আমাদের এই বন্যার পেছনে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে আমরা যেই ধরনের অবকাঠামো নির্মাণ করছি অপরিকল্পিতভাবে, সেটারও একটা কারণ হতে পারে। শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না, এটা হলেও হতে পারে, কিন্তু তার সাথে আমার অভ্যন্তরীণ কারণগুলোকেও বিবেচনায় নিতে হবে। এবং অভ্যন্তরীণ কারণগুলোকে বিবেচনায় না নিয়ে যদি শুধু এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে তো এটার সমাধান নাই। আর বন্যাকে খুব অভিশাপ হিসেবে দেখার কিছু নাই। হ্যাঁ, বন্যা অনেক আশীর্বাদ নিয়ে আসে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে সত্যিকার কী কারণে এটা হচ্ছে। এবং এটা তো হয় স্বাভাবিকভাবে, আমরা দেখেছি ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যেহেতু আমাদের সাথে অনেক সময় সদ্ভাব থাকে না, যদিও সরকার তারা নিজেদের দাবি করে যে তাদের মধ্যে সদ্ভাব আছে, কোট আনকোট কখনো স্বামী স্ত্রী সম্পর্ক হিসেবেও বলার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষের পর্যায়ে কিন্তু আমরা উল্টোটাই দেখি, যার ফলে আমাদের একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে এটাকে রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখা। কিন্তু সত্যি সত্যি কী কারণে হচ্ছে এগুলাকে আইডেন্টিফাই করা খুব জরুরি, যাতে এগুলো সমাধানও করা যায়। এবং এটা যদি ভারত রাজনৈতিক উদ্দেশ্য থেকেও করে, তাহলেও এটা একটা মানে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে ভারতকে চাপ দিতে হবে যে এটা আসলে, এবং এই বিশেষ করে পানি সংক্রান্ত অনেক আন্তর্জাতিক আইন আছে, এবং সেই আইনের ব্যবহার করে ভারতের উপর চাপটা তৈরি করতে হবে যদি সত্যি সত্যি এটা রাজনৈতিক কারণে হয়ে থাকে। কিন্তু এটাও ঠিক যে কথাটা বললাম, অভ্যন্তরীণ যে কারণগুলো সেগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। মাসুদ কামাল, আমাদের সময় একদমই শেষ, আপনি শেষ কথা বলবেন? এখানে দেখেন, এটা যেটা হচ্ছে এটার মধ্যে আমি মনে করি পলিটিক্স খোঁজার কোনো প্রয়োজন নাই, কারণ একটু আপনার মানে নিউজ, ইন্টারন্যাশনাল নিউজে গেলে কিন্তু দেখা যায় ভারতেই বন্যা হচ্ছে। ভারতের গতকালকের হিসাব অনুযায়ী বন্যায় ভারতে 31 জনের মৃত্যু হয়েছে। ওদের একটা ড্যাম, আপনার ইলেকট্রিক সিটি যেটা বানায় আর কি, বিদ্যুৎ উৎপাদনের ড্যাম যেটা আছে, ওটা ধসে গেছে, উপরে পানি মাটির নিচে চাপা পড়ছে আর কি। কাজে ওরা আমাদেরকে ক্ষতি করার জন্য সব পানি খুলে দিয়েছে তা না, ওরা বাঁচার জন্যই করেছে, এবং কিছু কিছু জায়গায় ওদের জন্য অপেক্ষা করেনি, ভেঙে তারা মানে প্রবল বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে তাদের এটা হয়েছে। এটা প্রাকৃতিক কারণ, এটার মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়াটা অহেতুক পণ্ডশ্রম হবে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ নিরাপদ থাকবেন, শুভরাত্রি।